বটকৃষ্ণ ভৌমিক। আমি টাকি বয়েজ স্কুল থেকে সদ্য অবসরপ্রাপ্ত ভূগোলের শিক্ষক। 11 থেকে 12-এ তোমরা পরীক্ষা না দিয়েই যেটুকু অ্যানাউন্সমেন্ট হয়েছে তাতে তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এতদিন ভেবেছিলে বোধহয় একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে হবে, বাকি পরীক্ষা 3টে, তার মধ্যে ভূগোল একটি অন্যতম। এখন আমরা 11-এর পড়া বাদ দিয়ে শুরু করি দ্বাদশ শ্রেণীর পড়াশুনো, কারণ দ্বাদশ শ্রেণী দিতে হবে এবং সব পরীক্ষাই দিতে হবে। ওখানে কিন্তু ভূগোল পরীক্ষা আর বাদ দিলে চলবে না। আমরা একাদশ শ্রেণীতে ভূগোলে যে টাইপের প্রশ্নের সঙ্গে মোকাবিলা করেছি দ্বাদশ শ্রেণীতেও একই রকম, কিন্তু একাদশের যে প্রাকৃতিক ভূগোল আর দ্বাদশের প্রাকৃতিক ভূগোল সম্পূর্ণ। আমরা ভূমিরূপ ওখানে পড়েছি, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া, ল্যান্ড ফ্রম প্রসেস, ফ্রম অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমির আকৃতি। ভূমির আকৃতি কেমন আমরা ভূমিরূপকে কি দিয়ে জানতে পারি না? ভূমির উচ্চতা, ভূমির বিস্তৃতি, ভূমির ঢাল, এই 3টে প্রধান উপাদান। এই 3টি উপাদান দিয়ে আমরা যে কোনো ভূমিরূপকে আইডেন্টিফাই করতে পারি। ধরে নাও পর্বত, সুউচ্চ, সুবিস্তৃত, অধিক খাড়া ঢাল বিশিষ্ট। মালভূমি, বিস্তৃত, উচ্চ, উভয় দিকে খাড়া ঢাল। সমভূমি, উচ্চ, মৃদু ঢাল বিশিষ্ট, সুবিস্তৃত। তাহলে কোনো ভূমিরূপকে আমাদের নির্দেশ করবে বা জানতে সাহায্য করে। তো এই উপাদানগুলির সৃষ্টি আমরা একাদশ শ্রেণীতে পড়লাম। এবার পর্বত, মালভূমি, সমভূমি সৃষ্টি হয়ে যাওয়ার পর পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে এবং এই যে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সৃষ্টি হলো পর্বত, মালভূমি, সমভূমি, এই পর্বত, মালভূমি, সমভূমি এবং যে শিলামণ্ডল তৈরি হয়েছে, এই শিলামণ্ডল বিভিন্ন শিলা দ্বারা এবং রাসায়নিক যে উপাদানগুলি সেগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান ভাবে আন্তঃক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে। যেমন সূর্যতাপ কঠিন শিলার উপর প্রসারিত করে, তাকে ভাঙতে সাহায্য করে। আবহবিকার এই প্রক্রিয়ার, তার যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার দ্বারা তাপ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, এক্সফোলিয়েশন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিলাকে ভাঙতে সাহায্য করে। এই ধরনের প্রক্রিয়াগুলোকে আমরা বলি স্ট্যাটিক প্রসেস, দ্যাট ইজ স্থৈতিক প্রক্রিয়া। বাট দ্য আদার প্রসেসেস, আরও অন্য প্রক্রিয়া আছে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক প্রসেস, দ্যাট গতিশীল প্রক্রিয়া। বায়ুমণ্ডল থেকে অধক্ষেপণ, ইট মে বি বাই রেইনফল, দ্য লায়ন্স শেয়ার ইজ দ্য রেইনফল, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে হতে পারে। বাই স্নোফল, ইট ফর্মস এজ গ্লেসিয়ার, সামটাইমস ইটস ফর্মস এজ রিভার, অর্থাৎ নদীর কাজ, হিমবাহের কাজ, দ্য ওয়ার্কস অফ উইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কস অফ ওয়েভ, ওশান ওয়েভ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্কস অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। The underground water, that is ভৌম জলের কাজ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভৌম জলের কাজ। ভৌম জল কাকে বলে আমরা তার আগে আমরা এই ভূমিরূপ প্রক্রিয়ার ক্ষেত্রে স্থৈতিক হলো আর গতিশীল প্রক্রিয়া, দুরকম প্রক্রিয়া হলো। আমাদের সিলেবাসে এটি কি আছে? গতিশীল প্রক্রিয়া হিসেবে ভৌম জলের কাজ, আর আছে ওয়েভ, works of wave and works of underground water and its associate landforms. That means এর সৃষ্ট ভূমিরূপ। তাহলে ভৌমজল এবং ভৌমজলের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর তার সঙ্গে আমরা কি জানবো? সমুদ্র তরঙ্গ এবং তার সৃষ্ট ভূমিরূপ। আজকে আমাদের আলোচ্য বিষয় ভৌমজল এবং তার সৃষ্ট ভূমিরূপ এবং মানব জীবনে ভৌমজলের প্রভাব। ভূমিরূপ সম্পর্কে ভূমির উত্থান এবং অবনমন, ক্ষয়, সঞ্চয়, এগুলি সম্পর্কে যার নাম আমাদের প্রথম এসে পড়ে তার নাম W.M. ডেভিস।
হি ইজ কল্ড দ্য ফাদার অফ জিওমর্ফোলজি। তিনি বলেছেন কোনো ভূমিরূপ উত্থান হয়ে যাওয়ার পর তার উপরে কাজ করে। যত প্রক্রিয়াগুলি, যে যে উপাদানগুলো দেখব বা যে যে প্রক্রিয়া, ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস। ডিগ্রেডেশন মিনস ক্ষয়, অ্যাগ্রেডেশন মিনস সঞ্চয়। আমরা ভৌগোলিক ভাষায় একে কি বলব? আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস। দ্যাট ডিগ্রেডেশন ইজ ডান বাই ওয়েদারিং, মাস মুভমেন্ট অ্যান্ড ইরোশন। ওয়েদারিং মিনস আবহবিকার, যেটা এইমাত্র আমি তোমাদের বলছিলাম। অ্যান্ড অ্যানাদার ইজ মাস মুভমেন্ট। হোয়াট ইজ মাস মুভমেন্ট? পুঞ্জিত, that is ক্ষয়. So that erosion that leads or that is closely linked with the underground water, and another is aggradation, that means deposition, এটা সঞ্চয় করে। Biological weathering is also done by erosion and deposition, ক্ষয় এবং সঞ্চয়। তাহলে তিনটি প্রক্রিয়াই কি করে? ভূমিরূপের ক্ষয়, বহন এবং সঞ্চয়ের সঙ্গে খুব রিলেটেড। অবরোহণ এবং আরোহণ জিনিসটি কি? অবরোহণ মানে কোনো উঁচু ভূমি, সেটি কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে, এবং নিচু ভূমিতে সেখানে কি হবে? আরোহণ হবে। অর্থাৎ এই ভূমির উপরে যদি সূর্যতাপ পড়ে তাহলে ভূমিতে কি হবে? শিলা ভাঙবে। এই ভেঙে যাওয়া পদার্থগুলো অভিকর্ষজ টানে এবং বিভিন্ন বহির্জাত শক্তির সাহায্যে গ্র্যাজুয়ালি কোথায় জমবে? অবনমিত বা অধভঙ্গ স্থানে জমবে। এই ক্রমান্বয়ে সঞ্চিত পদার্থগুলোকে আমরা কি বলছি? অ্যাগ্রেডেশন। সো দ্য ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন, অবরোহণ আরোহণ, অবরোহণ আরোহণ। অবরোহণের ফলে কি হবে? ভূমিরূপ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে। আরোহণের ফলে নিচু ভূমি উত্থিত হবে। অবরোহণের ফলে ক্ষয়প্রাপ্ত উঁচু হবে। So the landform should be change its configuration. উঁচু ভূমি ক্রমশ আর নিচু হবে। ইনভার্স রিলেশন, একটা বৈপরীত্য সম্পর্ক আছে। হলে তার পার্শ্ববর্তী নিচু অংশ সেটা কি হবে? আরোহণ। কোনো জায়গায় অবরোহণ হলে আরোহণ। সো অবরোহণের ফলে ভূমি কি হবে? ক্রমশ নিচু হবে। আর আরোহণের ফলে ভূমি ক্রমশ কি হবে? উঁচু হবে। সো ওয়ান ইজ ডিপোজিশন অ্যান্ড ল্যান্ডফর্ম। ভূমিতে পদার্থ জমে, ক্ষয়জাত পদার্থ জমে সেই ভূমিকে কি করবে? তার আগের রূপকে পরিবর্তন করে। তাহলে আমরা ভূমির যে এই পরিবর্তনকারী শক্তি, তার ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম, একটা অবরোহণ আর একটা আরোহণ। এখন এই অবরোহণ আরোহণের ফলে আমরা একটু আগেই দেখেছিলাম প্রথম ভূমিটি কি ছিল? একটি ভাঁজ জাতীয় পর্বত, দ্যাট ইজ ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ। বর্তমানে এই ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ ভূমিটি, অর্থাৎ অ্যান্টিক্লাইন অ্যান্ড সিনক্লাইনাল স্ট্রাকচার, এটা গ্র্যাজুয়ালি কি হবে? দ্যাট অ্যান্টিক্লাইন ইজ ট্রান্সফর্ম ইন্টু সিনক্লাইন অ্যান্ড সিনক্লাইন ইজ ট্রান্সফর্ম ইন্টু অ্যান্টিক্লাইন। দিস ইজ অ্যান্টিক্লাইন, দিস ইজ অ্যান্টিক্লাইন, অ্যান্ড দিস ওয়ান ইজ সিনক্লাইন, and this one is syncline. একটি ঊর্ধ্বভঙ্গ ক্রমান্বয়ে ক্ষয়ের ফলে সিনক্লাইন, দ্যাট ইজ অধভঙ্গতে পরিণত হবে, আর একটি অধভঙ্গ ভূমিরূপ ঊর্ধ্বভঙ্গে পরিণত হয়। অর্থাৎ ভূমিটির বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়। একটা জিনিস আমাদের মধ্যে আসতে পারে, মনের মধ্যে আসে, ছাত্রদের মধ্যে আমাদের জিজ্ঞাসা করে, স্যার একটা জায়গায় ছবিতে দেখলাম এই ধরনের একটা ছবি আঁকা আছে, এটা স্যার কী মানে? এর অর্থটা কি? অর্থ বলছে যে বিভিন্ন বহির্জাত শক্তি প্রাথমিক ভূমিরূপ বা দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপকে ক্রমশ পরিবর্তন করে সেই ভূমিরূপের পরিবর্তন সাধন করে এবং নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। তাদের মধ্যে অন্যতম কি হবে? আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এর ফলে কি হয় না, ভূমিরূপের সমতা ফিরে আসে। সমতা মানে দ্যাট ইজ প্ল্যানেশন, দ্যাট ইজ কল্ড প্ল্যানেশন। অর্থাৎ ভূমিটি ক্রমান্বয়ে উঁচু ভূমিটি প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, যাকে বাংলায় আমরা বলি পর্যায়ন, যাকে আমরা বাংলায় বলি পর্যায়ন, গ্রেডেশন।
তাহলে অ্যাগ্রেডেশন ডিগ্রেডেশন টুগেদার ফর্মস গ্রেডেশন, পর্যায়ন। এই কথাটি, এই পর্যায়ন কথাটি ইংরেজিতে বলা হয় পর্যায়ন, গ্রেডেশন। তো এই গ্রেড থেকে গ্রেডেশন, GRADE, গ্রেড, গ্রেড মানে পর্যায়, তার থেকে এসছে গ্রেডেশন। এই গ্রেড কথাটি প্রথম বলেছিলেন GK গিলবার্ট, অ্যান্ড গ্রেডেশন কথাটি, পর্যায়ন কথাটি বলেন চেম্বারলিন অ্যান্ড স্যালিসবারি। তোমাদের 1 নম্বর প্রশ্নে, দ্যাট ইজ ভেরি অবজেক্টিভ, মাল্টিপল চয়েস এবং অবজেক্টিভ SAQ, এই দুটির জন্য আমরা এতক্ষণ কতগুলো অবজেক্টিভ প্রশ্ন কিন্তু আলোচনা করে ফেললাম। 1 অবরোহণ, 2 আরোহণ, 3 পর্যায়, 4 পর্যায়ন। 4 নম্বরের প্রশ্ন আমরা এক এক করে, আমি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি। পর্যায়, পর্যায়ন, অবরোহণ, আরোহণ, সম্মিলিত রূপ পর্যায়ন। পর্যায়ন কথাটি এসছে পর্যায় থেকে, গ্রেড কথাটি কে বলেছিলেন, প্রায় প্রশ্নটি আসে কি পর্যায় কথাটি কে বলেছেন, পর্যায়ন কথাটি কে বলেছেন। তাহলে পর্যায় কথাটি বলেছেন গ্রেড গিলবার্ট, পর্যায়, আর পর্যায়ন চেম্বারলিন অ্যান্ড স্যালিসবারি, তারা ভূমিরূপের এই পরিবর্তন সম্পর্কে বলেছেন। এছাড়া তারা কিসের উপর ভিত্তি করে বলেছেন? WM ডেভিস, যিনি প্রথম ভূমিরূপের জনক বলা হয় যাকে, তিনি এই ভূমিরূপ সম্পর্কে যে আলোচনা করেছেন, বিভিন্ন ধরনের ভূমিরূপ, যদিও তিনি প্রথম স্বাভাবিক ভূমিরূপ অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের ওপর সৃষ্ট ভূমিরূপ নদীর সম্পর্কে আলোচনা করেছিলেন। নদী ছাড়া পরবর্তীকালে হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই সম্পর্কেও আমাদের বিভিন্ন বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা দ্বাদশ শ্রেণীতে তাই প্রথম চ্যাপ্টারেই আমরা কি পড়ব? আন্ডারগ্রাউন্ড ওয়াটার, দ্য রোল অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার অন ল্যান্ডফর্মস। ভৌমজলের ক্রিয়া, কার ওপর ভূমিরূপ সৃষ্টিতে ভৌমজলের ক্রিয়া কীরূপ? প্রথমেই আমাদের প্রশ্ন হতে পারে হোয়াট ইজ আন্ডারগ্রাউন্ড। ইংরেজিতে আন্ডারগ্রাউন্ড কথাটি খুব সুন্দর। the water which we found underground, that maybe we may say that it is on surface water, that is works of river। বলছে সারফেস রান অফ, বৃষ্টির জল ভূমির উপর দিয়ে বয়ে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলি? সারফেস রান অফ, ভূপৃষ্ঠস্থ জল। আর সেই জল কি হয়? মাটির ভেতরে প্রবেশ করে। নিজেকে প্রশ্ন করো, কোন শিলার মধ্য দিয়ে জল মাটির ভেতরে প্রবেশ করবে, আর কখন বা মাটির ভেতরে এই জল প্রবেশ করবে, এবং কিভাবে মাটির নিচেতে গিয়ে এটি কি হবে? সঞ্চিত হবে। একটু নিজেকে প্রশ্ন করো, দেখবে উত্তরটা পেয়ে যাবে। আমরা এইমাত্র বলেছিলাম কি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আর কি বলেছিলাম? ক্ষয়, বহন, সঞ্চয়। সঞ্চয়ের ফলে যে পলিস্তর সৃষ্টি হলো, সেই স্তরগুলি কি হয়? খুব কোমল হয়, এবং যে পদার্থগুলো দিয়ে সৃষ্টি হয় সে কোথা থেকে পায় সেগুলো? যদি নদীর কথাই আমরা ধরি, না আবহবিকারের ফলে চূর্ণীকৃত পদার্থ সেগুলো সে এক জায়গায় সঞ্চিত করে। তো এই পদার্থগুলো একই রকম শিলা বা খনিজ দ্বারা গঠিত হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন প্রকার খনিজ দ্বারা সৃষ্টি হতে পারে। তাহলে দুটো খনিজের মধ্যে কি হবে? গ্যাপ বা ফাঁক থাকে। তো এই দুটো খনিজ বা একাধিক খনিজ একসঙ্গে মিলে একটা শিলারাশি কি করে? তৈরি করে। তো এই শিলারাশির মধ্যে যখন বৃষ্টির জল পড়ে, সহজেই বৃষ্টির জল কি করে? এর মধ্যে প্রবেশ করতে পারে। কেন? এর মধ্যে কি আছে? সছিদ্র। সেটাকে আমরা কি বলছি? পোর স্পেস। সো সাম রক্স আর অ্যালাউড টু গো ওয়াটার উইথিন দ্য রক্স। কিছু শিলা আছে যারা জলকে তার নিজের দেহের মধ্যে বা নিজের মধ্যে সঞ্চয় করতে পারে। সো দ্য ওয়াটার হুইচ উই ফাউন্ড উইথিন দ্য রক লেয়ার্স ইজ নোন এজ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। বলছে কোনো মাটির স্তর বা শিলাস্তরের মধ্যে যে জল অবস্থান করে তাকেই আমরা কি বলবো? আন্ডারগ্রাউন্ড ওয়াটার। দ্য ওয়াটার হুইচ উই ক্যান ফাউন্ড অন দ্য সারফেস অর সাবসারফেস রক লেয়ার। তো একটা শিলাস্তর যদি অনেক গভীরতা হয়, অর্থাৎ ডেপথ অফ দ্য রক্স,
বিভিন্ন প্রকার শিলার স্তর যদি হয় এইভাবে থাকে, এর মধ্যে একদম নিচের স্তরটি কি, এটি অপ্রবেশ্য, অর্থাৎ উই নো দ্য গ্রানাইট, ব্যাসল্ট, ইগনিয়াস রক্স অ্যান্ড দিজ আর সেডিমেন্টারি রক্স। এরা হলো পাললিক শিলা, আর নিচে হলো কি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা অপ্রবেশ্য, এইভাবে জল তার মধ্যে প্রবেশ করতে পারে না। তাহলে বৃষ্টির জল শিলার মধ্যে যখন পড়ে, সেই জল প্রবেশ্য শিলার মধ্য দিয়ে কোথায় যাবে, ধীরে ধীরে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে। কিন্তু যেখানে অপ্রবেশ্য শিলা থাকবে, অপ্রবেশ্য impermeable rock, so these are permeable rock, these are impermeable rock, প্রবেশ্য অপ্রবেশ্য। তাহলে অপ্রবেশ্য শিলার ওপরে প্রবেশ্য শিলাস্তরের নিচে যে জল সঞ্চিত আছে এবং যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, যদি এটি স্তরে স্তরে সঞ্চিত হয় বা স্তরে যদি জমা থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেয়ার। শিলার মধ্যে জল অপ্রবেশ্য প্রবেশ্য শিলার স্তরের সীমান্তবর্তী অঞ্চলে, অর্থাৎ প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার ওপরে যে জল আমরা সঞ্চিত হতে দেখি, তাকেই আমরা কি বলবো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার অর্থাৎ বাংলায় কি বলবো আমরা একে, ভৌম জল। তাহলে প্রশ্ন হতে পারে, স্যার একটা শিলাস্তর যদি 10 মিটার গভীর হয়, তার প্রথমের একেবারে সারফেস থেকে তো ধীরে ধীরে নিচের দিকে জল যাচ্ছে, তাহলে তার মাঝখানে যে জল নেবে যাচ্ছে নিচের দিকে, তাকে কি কিছু বলবো আমরা? সেই জলগুলোকে আমরা কি বলবো? ধরো বৃষ্টিপাতের পরিমাণ 2 সেমি, তাহলে 2 সেমি জল একেবারে 10 মিটার গভীরে নাও পৌঁছাতে পারে, সেটি হয়তো 2 মিটার গভীর পর্যন্ত পৌঁছালো, তারপরে আর যেতে পারলো না। কারণ কি, যদি শিলাটি শুষ্ক হয়, অর্থাৎ এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে আমাদের, সয়েল ময়েশ্চার, বলছে শিলার মধ্যে কোনো আর্দ্রতা আছে কিনা। যদি শিলা আর্দ্র হয়, যদি শিলা কি হয়, এমনও শিলা আছে সেল কাদা পাথর, যার খনিজ কণাগুলো একে অপরের সঙ্গে এত ঘন সন্নিবিষ্ট যে তাদের মধ্য দিয়ে জল সহজে প্রবেশ করতে পারে না। ইট ক্যান রিটেন ওয়াটার, but some soils are allowed to penetrate water within the rock layers or within the soil layers. শিলাস্তরের মধ্যে তাহলে জল, কোন শিলাস্তর দ্রুত প্রবেশ করতে সাহায্য করবে, কোন শিলাস্তর কি করবে, ধীরে ধীরে প্রবেশ করতে সাহায্য করবে। সো the underground water is depending on some favorable conditions. It must be permeable or it has some porosity. এটি কি হতে হবে, প্রবেশ্য এবং এর মধ্যে সছিদ্রতা থাকতে হবে। অ্যান্ড দ্য আন্ডারগ্রাউন্ড ইট শুড বি ইম্পারমিয়েবল অর নন পোরাস রক, অর্থাৎ একটি প্রবেশ্য শিলাস্তরের নিচে অবশ্যই অপ্রবেশ্য শিলাস্তর থাকবে, তা না হলে সেই জল স্থায়ীভাবে সঞ্চিত হতে পারবে না। সো দ্য রিটেনিং অফ ওয়াটার অ্যাবভ দ্য ইম্পারমিয়েবল রক, that is called underground water. So underground water, so that water, underground water which can retain, why it is retained, due to impermeability of the rock layer or soil layer. It may be on soil layer because the soils are formed from rocks due to weathering. আবহবিকারের ফলে শিলা ভেঙে মৃত্তিকা তৈরি হয়, and সয়েল লেয়ার্স, আমাদের দ্বাদশ শ্রেণীতে আমরা সয়েল লেয়ার্স নিয়েও পড়ব পরবর্তী চ্যাপ্টারে। তো এই শিলার স্তরগুলির মধ্যে, মৃত্তিকা স্তরগুলির মধ্য দিয়ে জল নিচের দিকে সঞ্চিত হতে থাকে। তাহলে কন্ডিশনস অর ফ্যাক্টরস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার অর আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেয়ার। একজন ছাত্র প্রশ্ন করলো, স্যার জলটা যখন এইভাবে নিচের দিকে নামছে, সব জলবায়ু অঞ্চলে তো একই প্রকার বৃষ্টি হয় না। ইয়েস, তাহলে কি হবে, যে অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় সেখানে জলের পরিমাণ বাড়বে। স্যার আমাদের ভারতের কথাই যদি আমরা দেখি, আমাদের একটা ঋতুতে বেশি বৃষ্টি হয়, বাকি সময় তো স্যার শুকনো থাকে। তাহলে আর্দ্র ঋতুতে, দ্যাট ইজ বর্ষাকালে, অর্থাৎ রেনি সিজনে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কী হবে, বেশি হবে। আর ড্রাই সিজন, উইন্টার সিজন আর সামারে এটা কী হবে, ধীরে ধীরে
কমতে থাকবে। সো আন্ডারগ্রাউন্ড ওয়াটার উইথ ফ্লাকচুয়েটিং ডিপেন্ডিং আপন দ্য সিজন, ডিপেন্ডিং আপন দ্য স্লোপ, সো দিজ আর দ্য প্রেসিপিটেশন। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ডিপেন্ডস অন প্রেসিপিটেশন, বলছে নেচার অফ প্রেসিপিটেশন। ইট মাস্ট বি রেনফল, যদি এটা বৃষ্টি না হয়ে স্নোফল হয় তাহলে কিন্তু ভৌমজলের পরিমাণ অত সুন্দরভাবে সঞ্চিত হবে না। পোরোসিটি, যেটা বলেছিলাম সছিদ্রতা, শিলার মধ্যে কি থাকতে হবে? ছিদ্রপথ, যার মধ্যে দিয়ে জল সহজেই প্রবেশ করতে পারবে। উদাহরণ হিসেবে আমি তোমাদের এইমাত্র বললাম প্রবেশ্য শিলা বেলে পাথর, প্রবেশ্য শিলা চুনা পাথর। It's more permeable rock, it has more porosity, it can allow water to go downward. So porosity is one of the important factors of formation of underground water. Then arrangement of rocks. So you can find that here is an impermeable rock, here is permeable rock. So that arrangement is must. So these are the conditional factors. কি নিচে কি থাকতে হবে? অপ্রবেশ্য শিলা, উপরে কি থাকতে হবে? প্রবেশ্য শিলা। তাহলে অধক্ষেপণের প্রকৃতি এবং পরিমাণ, সছিদ্রতা আর অ্যারেঞ্জমেন্ট অফ রক্স, অর্থাৎ প্রবেশ্য অপ্রবেশ্য শিলার অবস্থান। ঠিক উল্টোটা একজন আমায় প্রশ্ন করলো, স্যার আমি যদি উল্টে দিই, আমি যে অঞ্চলে বাস করি তা আমার উপরের দিকে স্যার অপ্রবেশ্য, নিচে প্রবেশ্য, তাহলে কি হবে? তাহলে তো ভৌমজল পাওয়া যাবে না, তাহলে সেই জায়গায় তুমি ভালোভাবে বসবাস করতেও পারবে না। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি কেন, তুমি যে অঞ্চলে বাস করো তুমি দেখবে, ধরো ঠিক শীতের পরে পরেই দেখো যে তোমাদের টিউবওয়েলগুলো থেকে আর জল পাওয়া যায় না। তুমি যে গ্রামে বাস করো, ধরো কেন জল পাচ্ছ না? দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেখানে কি হয়ে গেছে? দ্য ওয়াটার লেভেল শুড ফল, অর্থাৎ নিচে নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে? এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা কি হিসেবে ব্যবহার করি? পানীয় জল হিসেবে ব্যবহার করি। শহরাঞ্চলে বিভিন্ন ধরনের মেশিনারির সাহায্যে আমরা ওয়াটারকে পিউরিফাই, অ্যান্ড দেয়ার ইজ এ অ্যানাদার সাপ্লাই। কিন্তু গ্রামাঞ্চলে আমরা কি করি? টিউবওয়েল, কূপ থেকে, অর্থাৎ নলকূপ থেকে আমরা জল আহরণ করি। তাহলে এই জায়গায় আমরা কি করি? নল পুঁতে দিয়ে তার মধ্য দিয়ে জল তুলে, কারণ এই জলটি আমরা জানি খুব পরিশ্রুত। কিন্তু তুমি যে প্রশ্নটা আমায় করেছো, যদি অপ্রবেশ্যকে আমরা উপরে থাকি তাহলে কি হবে? জল জমবে না মাটির নিচে। তাহলে এই রকম ক্রাইসিস হলে তোমাকে কি করতে হবে? একই রকমভাবে দেখো, এই অঞ্চলে তুমি জল পাচ্ছ, কিন্তু সেটাকে যদি আমি কি করি? স্ট্রাকচার অফ দ্য রক্স আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। দেখো, এই শিলার স্তরটিকে আমি এইভাবে করলাম, অর্থাৎ ইউ আকৃতির করলাম বা অর্ধচন্দ্রাকৃতি। তোমার বাড়ি এই জায়গায়, তা এইখানে কি লেয়ার আছে? এটি অপ্রবেশ্য। এর নিচেও কি আছে? অপ্রবেশ্য। মাঝখানে কি আছে? প্রবেশ্য। দেখো, এই অঞ্চলে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল প্রবেশ্য শিলা দিয়ে প্রবেশ করছে, কিন্তু এখানে বৃষ্টি হলে ওই জল প্রবেশ করতে পারবে না। তাহলে এই অঞ্চলের জল গড়িয়ে গড়িয়ে এখানে এসে এই প্রবেশ্য শিলা দিয়ে। কিন্তু তুমি যদি এখানে কূপ খনন করো তাহলে কি হবে? ওই কূপ থেকে কিন্তু তুমি জল পাবে। এটি একটি বিশেষ ধরনের জল পাওয়ার পদ্ধতি। এটা তাহলে কিসের উপর নির্ভর করলো? দ্য স্ট্রাকচার অফ দ্য রক লেয়ার্স, বলছে শিলার স্তরের এক বিশেষ আকৃতি, যেখানে উপরে অপ্রবেশ্য শিলা, নিচে প্রবেশ্য, তার নিচে অপ্রবেশ্য, এইরূপ শিলাস্তরের মধ্যেও আমরা সারা বছর ধরে জল পেতে পারি, যদি কিনা তার প্রবেশ্য শিলার কোনো অংশ ভূপৃষ্ঠের সঙ্গে কি থাকে? যুক্ত থাকে। দেন সয়েল অ্যারেশন, অ্যান্ড দ্যাট ইজ স্লোপ। 4 নম্বর, স্লোপ। স্লোপ মানে ভূমির ঢাল। এমনও হতে পারে একটা শিলাস্তর একমুখী ঢাল, অর্থাৎ খুব খাড়া ঢাল। তো খাড়া ঢালযুক্ত যদি শিলা হয় তাহলে বৃষ্টির জল কি হবে? এটি যদি প্রবেশ্যও হয়, আমরা জানি জল অভিকর্ষজ টানে সর্বদা কি হবে? নিম্নমুখী। তাহলে এইরকম প্রবেশ্য শিলার উপর দিয়ে বৃষ্টির জল পড়লে কি হবে? জল সহজেই নিচের দিকে চলে যাবে, অর্থাৎ নিম্নমুখী, নিম্ন ঢালযুক্ত অঞ্চলে চলে যাবে। অর্থাৎ এই জায়গায় জল খুব কম ভূ অভ্যন্তরে প্রবেশ করবে এবং ভৌমজলের পরিমাণও কম হবে। সয়েল অ্যারেশন, দ্যাট ইজ
শিলার মধ্যে বা মাটির মধ্যে বায়ুর উপস্থিতি যদি হয় সেটার ওপর ডিপেন্ড করবে। দেন হিউমিডিটি, অর্থাৎ সয়েল হিউমিডিটি, আর্দ্রতা, আমি একটু আগেই বলেছি তোমাদের। দেন এভাপোরেশন, এই এভাপোরেশনটা কার উপর ডিপেন্ড করবে? এভাপোরেশন মানে বাষ্পীভবন। কোনো জায়গায় যদি প্রচণ্ড তাপ হয় তাহলে কি হবে? ওই বৃষ্টির জল, আজকে বৃষ্টি হলো, গরম যা পড়েছে এই সময়ের কথা তুমি খেয়াল করো, যদি 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার 5 মিনিট 10 মিনিট পরে আমরা কি দেখব? জলটা বাষ্পীভূত হয়ে চলে যাবে। এই বাষ্পীভবন বা উবে যাওয়াটাকে আমরা কি বলছি? এভাপোরেশন ডিউ টু হাই টেম্পারেচার অর লেস হিউমিডিটি অন এয়ার। বায়ুতে যদি কম জলীয় বাষ্প থাকে, শুষ্ক বায়ু, দ্যাট ইজ ড্রাই এয়ার, ওই শুষ্ক বায়ু কি করবে? মাটির বা শিলার উপরে স্থিত জলীয় বাষ্পকে সে কি করবে এবং জলকে এভাপোরেট করবে। দেন ভেজিটেশন, অর্থাৎ উদ্ভিদ। কোনো জায়গায় মৃত্তিকা বা শিলাস্তর যদি কি থাকে? ভেজিটেটিভ কভার, অর্থাৎ উদ্ভিদ দ্বারা যদি আবৃত থাকে, তাহলে সেই জায়গায় কি হবে? সূর্যের তাপ প্রথমে এসে কার ওপর পড়বে? উদ্ভিদের পাতার ওপর। এবং যদি তৃণভূমিযুক্ত হয় তাহলে এরূপ আচ্ছাদিত অঞ্চলে সহজেই শিলার সঙ্গে তাপের কন্টাক্ট প্রথমেই আসবে না, সেক্ষেত্রে কি হবে? জল সহজে ভূ অভ্যন্তরে জমতে পারবে। দেন ফরেস্টেশন অ্যান্ড ল্যান্ড ইউজ। হোয়াট ইজ ফরেস্টেশন? বলছে কোনো অঞ্চলে ঘন বনভূমি আছে, তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলের কথা। এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি মাটিতে পৌঁছাতেই পারে না, তাহলে যদি ডেন্স ফরেস্ট হয় অ্যান্ড এভারগ্রিন হয় তাহলে সেই অঞ্চলে কি হবে? ভৌমজলের পরিমাণ বেশি হবে। দেন ল্যান্ড ইউজ, এটা একটি ইম্পর্টেন্ট। কলকাতাতে জলের খুব ক্রাইসিস, কলকাতাতে আর টিউবওয়েল বানাতে দিচ্ছে না, এটা তোমরা খুব ভালো করেই জানো। ইভিন শহরাঞ্চলে বা শহরাঞ্চলের সাবার্বস যেগুলো, যেখানে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, সেই অঞ্চলগুলোতেও এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে, কারণ কলকাতা তার নিকটবর্তী অঞ্চলে ভৌমজলের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। দ্যাট ইজ কল ভূমির ব্যবহার, ল্যান্ড ইউজ, ভূমির ব্যবহার। কলকাতার 99% অঞ্চল কি? ইটস কংক্রিটাইজেশন, অর্থাৎ কংক্রিট। যদি বৃষ্টির জল বা অধক্ষেপণ, যেটা আমি ফার্স্ট পয়েন্টে বলেছি, এই অধক্ষেপণের জল কখন মাটির ভেতরে যাবে? যদি ওপরে উন্মুক্ত শিলারাশি বা মাটি থাকে। কিন্তু আমরা কি করেছি? প্রত্যেকের বাড়ি আমরা কংক্রিট, কি ওখানে ঘাস জন্মাবে, ওখানে পোকামাকড় হবে, আমি আমার চারপাশটাকে কংক্রিট করেছি। আরও ডিমান্ড করছে মানুষ, কি পায়ে কাদা লেগে যাচ্ছে, বৃষ্টির জল পড়লে আমি পুরোটাকেই কংক্রিট করলাম। যত কংক্রিটাইজেশন হবে তত আন্ডারগ্রাউন্ড ওয়াটার কমতে শুরু করবে, এটা আমাদের মেনে নিতে হবে। সো ল্যান্ড ইউজ, তাহলে শহরাঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হবে, আর যদি গ্রামাঞ্চলে যাই আমরা, সেখানে কি হবে? ভৌমজলের পরিমাণ বেশি হবে। আন্ডারগ্রাউন্ড রক লেয়ার্স যেভাবে গঠন হয়েছে, যদি এটি ইউ আকৃতির গঠন হয় এবং এই ইউ আকৃতি গঠনের মাঝখানে যদি কোনো শহর হয় আর সেটি যদি কংক্রিটাইজেশন হয়, তাহলে এটা খুব সৌভাগ্যবান তারা, কি তার পার্শ্ববর্তী অঞ্চলে গ্রামাঞ্চল থেকে জল তারা কি করছে? সংগ্রহ করতে পারছে। তারা জানে না যে ভূ অভ্যন্তরে প্রকৃতিতে আপনা আপনিভাবে তাদের ভূ অভ্যন্তরে শিলার মধ্যে জল প্রবেশ করছে, কিন্তু সর্বত্র তো একই রকমের শিলার স্ট্রাকচার হয় না। ফলে সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কি, যদি পানীয় জল আমাদের সঠিক সরবরাহ করতে হয় বা নলকূপের জল যদি আমাদের খেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? লেস্ট কংক্রিটাইজেশন অ্যান্ড লেস্ট ওপেন সয়েল, অর্থাৎ শিলাকে উন্মুক্তভাবে তোমাকে রাখতে হবে, যেটা অ্যালাউ করবে কি না জল যাতে মাটির নিচে যেতে পারে, এবং সেটাই ভৌমজল গঠনের ক্ষেত্রে সাহায্য করবে। এই ভৌমজল তাহলে আমাদের কি? পানীয় জল সরবরাহ। সবচেয়ে বড় কাজ কি? ক্লাস 10-এ তোমরা পড়ে এসছো ভারতের জলসেচ পদ্ধতি, 11-এও পড়েছো তোমরা জলসেচ। তো জলসেচ কিসের জন্য প্রয়োজন হয়? কৃষিকাজে। কৃষিজাত ফসল না হলে আমরা বাঁচতে পারবো না। ইন্ডিয়া এগ্রিকালচারাল ইকোনমি, সো ইকোনমি অফ এগ্রিকালচার ডিপেন্ড অন এগ্রিকালচার। সো ইন্ডিয়ান ইকোনমি যদি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, এবং ভারতে যদি মৌসুমী জলবায়ুর দেশ হয়, তাহলে ভারতে 8 মাস শুষ্ক ঋতু,
কিন্তু 130 কোটি মানুষের খাদ্যের যোগানের জন্য শীতকালেও আমাকে চাষবাস করতে হবে, তার জন্য কি দরকার? জলসেচ। এবং সেই জলসেচের এখন প্রধান মাধ্যম হলো কি, যেটি কূপ বা নলকূপ। 59% কূপ বা নলকূপ থেকে জলসেচ করা হয়। সেই কূপ বা নলকূপ, দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড ওয়াটার। সো হেয়ার ইট ইজ ইম্পর্টেন্স। শুধু তাই না, এই নলকূপের জল বা এই জল থেকে অনেক জায়গাতে এই গরম জল থেকে, বাষ্পীভবন থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, থার্মাল পাওয়ার। ইটালিতে এরকম রয়েছে। একই রকমভাবে আমরা দেখব এই জল হাইড্রো ইলেকট্রিসিটি তাহলে জলবিদ্যুৎ তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, এই জল যেখানে আছে শিলার মধ্য দিয়ে যখন প্রবেশ করছে, সেখানে কি দেখব আমরা? ওই জল, কিছু খনিজ আছে যেগুলো জলে দ্রবীভূত হয়ে যায়, যেমন লাইমস্টোন, চক, এগুলো ক্লে, এগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়ে জলের সঙ্গেই ভাসমান হয়ে বাহিত হয়। তো এইরকম যদি আমি সালফার, তোমরা নাম জানো সালফার, গন্ধ, এইরকম যদি সালফার জলের মধ্যে মিশিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? তোমরা জানো যে কোনো রকম স্কিন ডিজিজের ক্ষেত্রে সালফার খুব কার্যকরী। এটার একটা উদাহরণ আমি বলি। রাজগীর, ওখানে যদি তুমি যাও, বক্রেশ্বরের নাম শুনেছ, তপ্তপানি তোমরা নাম শুনেছ, মণিকরণের নাম শুনেছ। এগুলো সব উষ্ণ প্রস্রবণ আমাদের, মানে উষ্ণ প্রস্রবণ, একটা নতুন শব্দ চলে এলো না, প্রস্রবণ, দ্যাট ইজ স্প্রিং। তাহলে এই ভৌম জল কখনো কখনো স্বাভাবিকভাবে ভূমির মধ্যে বেরিয়ে আসছে। তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় বেড়াতে গেছো। আমি যে জায়গাগুলোর নাম বললাম, তপ্তপানি উড়িষ্যা, সহস্রধারা, তোমরা কোথায় যাবে? হরিদ্বার, সহস্রধারা, মণিকরণ হিমাচল প্রদেশ, রাজগীর বিহার, বক্রেশ্বর গরম জল দেখবে। বলো তো, বক্রেশ্বর যে জায়গায়, সেই জায়গার লোকালিটি বা দ্যাট মিনস মানুষজন কি খুব বেশি হওয়ার কথা ছিল? তা নয়। কিন্তু এই রাজগীর যেহেতু একটি তীর্থস্থান, পাশেই কি আছে? নালন্দা, পাওয়াপুরী, গয়া, বুদ্ধগয়া, নিয়ার অ্যাবাউট। তার ফলে কি হয়? মানুষ ওই জায়গায় কি করতে যায়? আমরা রাজগীর কেন গেছিলাম? না বেড়াতে। কে বলছে আমি বেড়াতে গেছিলাম স্যার? তার মানে কি ট্যুরিস্ট প্লেস গড়ে উঠছে। তাহলে দেখো, ইনডাইরেক্টলি ওয়ান আন্ডারগ্রাউন্ড ওয়াটার that came to the earth's surface as in hot water, and that hot water is very useful for your curability. That means you can be cured from your any diseases. বলছে যদি তোমার কোনো একটা ডিজিজ হয়, কিসের? চামড়াতে কোনো রকমের যদি কোনো ইরাপশান হয়, আর যদি তুমি তাতে সালফার মেশানো জলের মধ্যে যদি তুমি ওটা লাগাতে পারো, দেখবে ওটাতে অনেক কিওর হয়ে যায়। তো এই রাজগীরের কথাই আমি বলি। আমরা আগেকার দিনে শুনেছি যে পশ্চিমে যারা আগেকার দিনে রাজা বা যারা বর্ধিষ্ণু লোক, তারা পশ্চিমে কি করতো? আউটিংয়ে যেতেন। কেন যেতেন? না, আমরা যে অঞ্চলে বাস করি এই অঞ্চলটা খুব আর্দ্র জলবায়ু। এই আর্দ্র জলবায়ুর জন্য আমাদের কি হয়? জলজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেটা কাটানোর জন্য ওনারা কি করেন? 2 মাস, 3 মাস, 4 মাস ওই অঞ্চলে গিয়ে বসবাস করেন। তার ফলে কি হয়? ওখানে কি থাকে? জলের মধ্যে মিনারেলস। আর সেই মিনারেলসটা আমাদের শরীরের ডাইজেশনের পক্ষে খুব ভালো হয়। তাহলে দেখো, তুমি যদি রাজগীরে কখনো যাও, তুমি যদি মধুপুরে কখনো যাও, কখনো যদি গিরিডিতে যাও, কখনো যদি যোশীডিতে যাও, কখনো যদি দেওঘর যাও, দেওঘর তোমাদের খুব কমন। তুমি জানো এখানে ধর্মীয়, মানে আমি বলছি আমাদের মানে অনুকূল বাবার মানে জায়গা, জন্মস্থান। তো সেখানে মানুষ গিয়ে বলে আমি ওখানে যে কদিন ছিলাম খুব ভালো ছিলাম, আমার কোনো শরীরের অসুবিধে হচ্ছিল না। কারণটা অন্য জায়গায়, যে দ্যাট মিনারেল ওয়াটার্স দ্যাট ক্যান বি স্টোরেড অন দ্য আন্ডারগ্রাউন্ড, অ্যান্ড দ্যাট ওয়াটার ইউ ক্যান ড্রিঙ্ক, অ্যান্ড দ্যাট ক্যান কিওর ইয়োর ডিফারেন্ট ট্রাবলস। সো আন্ডারগ্রাউন্ড ওয়াটার, আমরা এই জন্যই আন্ডারগ্রাউন্ড ওয়াটার পড়ছি। কি এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানুষের শরীরে গেলেই তাতে যে মিনারেলস আছে, সেই মিনারেলসটা অজান্তে তোমার শরীরের কি করবে? বিভিন্ন ধরনের সমস্যা দূরীকরণ করবে। আর শুধু তাই না, এই ধরনের জল যদি মানুষের দূরীকরণে হয়, মানুষ গিয়ে থাকবে, তাহলে সেখানে কি করতে হবে? হোটেল ব্যবসা, ট্যুরিস্ট, সো ট্যুরিস্ট সেন্টার। আর শুধু তাই না, সেই ট্যুরিস্টদের খাওয়ার দাওয়ার, যোগাযোগ, এইগুলো করানোর জন্য কি করতে হবে? ওই অঞ্চলে সেটেলমেন্ট গড়ে উঠবে। তাহলে আমরা দেখছি যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি, এই ইকোনমিক অ্যাক্টিভিটিও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। দ্য ট্যুরিজম, এটা একটা সেবা।
তো এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি ক্যান বি সেটেলড নিয়ারনেস টু দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার। বিভিন্ন ধরনের মানুষের যোগাযোগের ক্ষেত্রে, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে তাহলে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের একটা সংস্পর্শ রয়েছে। যে প্রসঙ্গটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে স্প্রিং, প্রস্রবণ। বিভিন্ন ধরনের প্রস্রবণ তৈরি হয়। বিভিন্ন ধরনের প্রস্রবণ মানে কি? ভূগর্ভস্থ জল বা ভৌম জল কোনো সাধারণ কারণে, সাধারণ মানে কি প্রাকৃতিক কারণ, কোনো ভূমির ঢাল অনুসারে সেটা স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারে। তোমরা যদি দেওঘর গিয়ে থাকো, ত্রিকুট পাহাড়ের নিচে দেখবে, তোমরা যদি শুশুনিয়া পাহাড়ে গিয়ে থাকো, শুশুনিয়া পাহাড়ে ওঠার ঠিক মুখে দেখবে এক জায়গাতে পাইপে করে জল পড়ছে। এই জল কোথা থেকে আসছে? পাহাড়ের মধ্যস্থিত জল বাইরে বেরিয়ে আসছে। তো এইরকম বিভিন্ন উঁচু ভূমির জল পর্বত পাদদেশ দিয়ে, ত্রিকুট পাহাড়ের জল তার পাদদেশ দিয়ে, রাজগীরের পাশে যে পাহাড় আছে সেই পাহাড়ের উঁচু ভূমির জল তার পাদদেশ দিয়ে কি হয়? নিম্ন দিকে বেরিয়ে আসে। এবং এই রকম স্বাভাবিক নিয়মে বেরিয়ে আসা জলকেই আমরা কি বলবো? স্প্রিং, বাংলায় যাকে বলবো আমরা প্রস্রবণ। প্রস্রবণ গড়ে তুলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? স্ট্রাকচার অফ দ্য রক্স, অর্থাৎ শিলার গঠন, দেন লেয়ার্স অ্যান্ড স্লোপ, অর্থাৎ স্তরগুলি, আমি একটু আগেই আলোচনা করেছি স্তরগুলো কেমন হতে হবে, অ্যান্ড স্লোপ, দেন ডেপথ। বলছে যদি কম ডেপথ হয় তাহলে কি হবে? স্যাচুরেটেড। এবার দুটো শব্দ আমি ব্যবহার করছি। কিছুটা তুলো নিলে তার মধ্যে 4 ফোঁটা জল ফেললে তুলোটা কি হবে? ভিজে যাবে কিছুক্ষণের মধ্যে। যদি তুলোটা থিকনেস অনেক বেশি হয়, ওই 4 ফোঁটা জল তুলোর নিচে পৌঁছে যাবে, তুমি উপরটা দেখবে যেমন শুকনো তেমনিই থাকছে। ঠিক একই রকম দেখবে টাকা গোনার জন্য আমরা যে স্পঞ্জ ইউজ করি, সেই স্পঞ্জে দেখবে জল দিয়ে দিই আমরা। কেন না? জল না দিলে সামান্য যদি জল থাকে সেটা কি স্পঞ্জের নিচে চলে যায়। ধরে নাও এইরকম কোনো শিলাস্তর আছে, আর তার নিচে কি আছে? একটা প্লাস্টিকের কোনো কন্টেনার আছে, কিন্তু প্লাস্টিকটা কি ইম্পারমিয়েবল। সেটাই বলছে যে স্ট্রাকচার অফ দ্য রক্স অ্যান্ড ডেপথ অফ দ্য, যদি ডেপথ বেশি হয় তাহলে জল অনেক নিচে চলে যাবে, আর যদি ডেপথ কম হয় তাহলে এটা সারফেসে চলে আসবে। এবার বলছে পোরোসিটি। ঠিক একইভাবে আমি বলছি তাহলে জল দেওয়ার জন্য আমাকে একটা স্পঞ্জ লাগছে, টাকা গোনার জন্য একটা স্পঞ্জ, দ্যাট ইজ পোরোসিটি। কারণ ওই স্পঞ্জটি জল ধারণ করতে পারে জল দিলে। দেন পারমিয়েবিলিটি, প্রবেশ্যতা, অর্থাৎ জল ওর মধ্যে প্রবেশ করবে। অ্যারেঞ্জমেন্ট অফ পারমিয়েবল রক্স, বলছে এইরকম সছিদ্র শিলার অবস্থান। দেন প্রেসিপিটেশন, হচ্ছে যেটাকে আমি বললাম জল, বৃষ্টির জল না হলে তো ওখানে ভৌমজল তৈরি হবে না। অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রেশার, অর্থাৎ ভূগর্ভস্থ জলের চাপ। বলছে জল বাইরে বেরিয়ে আসবে, অনেক কারণে বেরিয়ে আসতে পারে। আমরা চলে যাচ্ছি, এখানে কতগুলো ডায়াগ্রাম করা রয়েছে, কারণ এইটুকু সময়ের মধ্যে সব ছবি করা আমার পক্ষে সম্ভব না বলে, সেই জন্য লক্ষ্য করো এখানে কি দেওয়া রয়েছে? পারমেবল রক আর ইমপারমেবল রক লেয়ার্স। তাহলে কি হবে? ভূমির ঢাল কোন দিকে? রাইট হ্যান্ড সাইড। তাহলে জল পার্কোলেট করবে, এখান দিয়ে জল স্প্রিং রূপে বাইরে বেরোবে। এই রকম জায়গায় যদি বৃষ্টির পরিমাণ বেশি থাকে তাহলে জল সারা বছর ধরে বেরোবে। এই রকম প্রস্রবণকে আমরা কি বলবো? কি? পেরিনিয়াল স্প্রিং। পেরিনিয়াল, দ্যাট মিনস অবিরাম, অবিরাম প্রস্রবণ, অর্থাৎ ননস্টপ এখান দিয়ে জল বেরোবে। তুমি রাজগীরে যাবে, তুমি ত্রিকুট পাহাড়ে যাবে, দেওঘরে দেখবে জলের পরিমাণ বাড়ছে কমছে। বর্ষাকালে যাবে প্রচুর জল, আবার শীতকালে যাবে জলের পরিমাণ কমে যাবে। শুশুনিয়া পাহাড়েও ঠিক একই রকম, দ্যাট ইজ কল্ড পেরিনিয়াল স্প্রিং। একই রকম দেখো এইখানে ভূমির ঢাল, এই ঢালটা কোন দিকে? রাইট হ্যান্ড সাইড। এইখানে ঢাল দেখো বিপরীতমুখী, অর্থাৎ বিপরীত দিকে। এখানেও বৃষ্টির জল জমছে, কিন্তু বৃষ্টির জল ভূ অভ্যন্তরে যখন ভৌমজল রূপে জমছে, এই লেয়ার অবধি যতক্ষণ না উঠছে জল, ততক্ষণ কিন্তু জল বাইরে বেরিয়ে প্রস্রবণ রূপে বেরিয়ে আসবে না। তো এই প্রস্রবণ রূপে জল বেরোতে গেলে একটা বিশেষ জলতলের উচ্চতা হতে হবে। এই জলতলের উচ্চতাকে আমরা জিওগ্রাফিক্যাল টার্মে বলবো প্রিজিমেটিক লেভেল, অর্থাৎ স্প্রিং প্রস্রবণের জলতল, দ্যাট লেভেল অফ দ্য ওয়াটার লেভেল, দ্যাট ইজ কল্ড ইন্টারমিটেন্ট স্প্রিং, মানে সবিরাম।
তার মানে কি, যখন বর্ষাকালে জল বেরোতে থাকবে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জল পরিমাণ কমে যাবে, তখন কি হবে, জল আর প্রস্রবণ দিয়ে বেরোবে না। একে আমরা কি বলবো, সবিরাম প্রস্রবণ। অনেক সময় এই জল ভূ অভ্যন্তরে অনেক গভীরে প্রবেশ করতে পারে। ধরো 3 কিলোমিটার ভেতরে চলে গেল। আমরা জানি ভূ অভ্যন্তরে যত গভীরে যাব তত তাপ বেশি আছে, তো অধিক তাপে জল ভেতরে চলে যাবে। জল গিয়ে তাপ দিলে জল কি হবে, বাষ্পে পরিণত হবে। জলের চাপে ওই জল বাষ্পীভূত হয়ে যদি কোনো সছিদ্র শিলার মধ্য দিয়ে জল এবং বাষ্প প্রবল বেগে বাইরে বেরিয়ে, এই ছবিটি লক্ষ্য। উষ্ণ জল, তোমরা যদি রাজগীরে যাও ওখানে উষ্ণ প্রস্রবণ পাবে। তোমরা যদি বক্রেশ্বরে প্রস্রবণ, তপ্ত পানি উষ্ণ প্রস্রবণ, বাট ইটস নট এ গিজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার খুব উল্লেখযোগ্য। কি না, অনেক ধীরে জল চলে যায়, নিচে কি আছে, হটস্পট বা ম্যাগমা চেম্বার। তাতে যখন প্রবল হয় এবং ওই গরম জল যখন ওই বাষ্পের চাপ এতই বেশি হয় যে ওটা প্রবল বেগে বাইরে কি হয়, লাইক এটা বেরিয়ে আসে। এরকম উইথিন 1 আওয়ার, মানে ইন্টারভ্যাল ধরো 56 মিনিটস ইন্টারভ্যালে 2 to 5 মিনিট জল এবং বাষ্প বেরোতে থাকবে। এগেইন ইটস গ্র্যাজুয়ালি ডিক্লাইন, কোনোটা ধীরে ধীরে কি হবে, কমে যাবে। এইভাবে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে। আবার পুনরায় ওখানে জল প্রবেশ করে আবার বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসে। এটাই হলো গিজার প্রস্রবণ। তাহলে ভৌগোলিক ভাষায় আমরা চলে আসি, প্রস্রবণ কি হতে পারে, অবিরাম, সবিরাম, উষ্ণ। এখানে আমরা কি বললাম, গিজার। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসবে, সব উষ্ণ প্রস্রবণ কিন্তু তাহলে গিজার হবে না। কিন্তু সব গিজার, উষ্ণ জল যেহেতু বেরোয় তার সব গিজার কি হবে, উষ্ণ প্রস্রবণ। এবার দেখো শিলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিভাবে হয়। এইখানে আমরা কি দেখছি, একটা শিলাস্তর এইভাবে ঢাল রয়েছে। এইখানে দেখেছি কি, একটা পাহাড়ের নিচু অংশ। তাহলে এই পাহাড়ের ফুটহিলস, স্কার্ট, ফুট, স্প্রিং, অর্থাৎ ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, বৃষ্টির জল পারমেবল দিয়ে জল বাইরে, একে আমরা কি বলবো, কার, পাহাড়ের পাদদেশ দিয়ে। আমরা যে উদাহরণগুলো বললাম সেটা কিন্তু ফুট, স্কার্প, ফুট, স্প্রিং, ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। আর অনেক সময় কি কম প্রস্রবণ হয়, তাকে আমরা কি বলবো, ডিপ স্লোপ স্প্রিং। একই রকম ভাবে দেখো কি, এখানে একটি প্রস্রবণ তৈরি হয়েছে, এটাকে কি বলবো, সিল স্প্রিং, সিল ডাইক। তোমরা ক্লাস 11-এ পড়লে কি, intrusive structure due to igneous intrusion, there are some igneous intrusive landforms. এই igneous intrusive landforms গুলো কি, ডাইক অ্যান্ড সিল। এই ডাইক আর সিল কি, আগ্নেয় শিলা। এরা কি করে, জল, এটি অপ্রবেশ্য, এই অপ্রবেশ্য শিলাস্তর জলকে নিম্নে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ এগুলো হচ্ছে ইম্পারমিয়েবল। এই ইম্পারমিয়েবল রক লেয়ার্সগুলো বৃষ্টির জল যখন নিচে নামছে অ্যালাউ করে না বলে এই জল, এই সংযোগস্থল ইম্পারমিয়েবল এবং পারমিয়েবলের সংযোগস্থল দিয়ে কি হয়, প্রস্রবণ দেখা যায়। এটা হলো সিল অনুভূমিকভাবে, এটা উলম্বভাবে, এটি হলো ডাইক। তাহলে এটির নাম ডাইক প্রস্রবণ, এটার নাম সিল প্রস্রবণ। একই রকমভাবে দেখো কোন জায়গায় যদি চ্যুতির সৃষ্টি হয়, ফল্ট, দেখো চ্যুতির ফলে শিলাস্তর একে অপরের থেকে কি হয়ে গেছে, বসে গেছে, তার ফলেও আমরা কি দেখব, স্প্রিং। এখানে দেখো বৃষ্টির জলের সঞ্চিত জল এখানে জমে মার্সিল্যান্ড তৈরি। আমরা চ্যুতির ফলে সৃষ্ট প্রস্রবণ, ফল্ট স্প্রিং, আমরা বলবো কি, ফিশার অর জয়েন্ট স্প্রিং। কোন শিলার মধ্যে ফাটল থাকে, জয়েন্টস অ্যান্ড ফ্র্যাকচারস থাকে, তাহলে কি হয়, জল ওর মধ্যে
অভ্যন্তরে যাবে, অপ্রবেশ্য শিলাস্তরের ওপর দিয়ে জল আসবে, তাকে আমরা কি বলবো? দারণ প্রস্রবণ। দারণ প্রস্রবণ। একই রকমভাবে দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে, চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথর সহজেই জলকে কি করে? সঞ্চয় করতে পারে, মানে তার মধ্যে অ্যালাউ করে। সে প্রতিদিনে প্রায় 300 মিটার জল তার অভ্যন্তরে প্রবেশ করে যায়। এইভাবে জল ভূ অভ্যন্তরে যেখানে প্রবেশ করবে তার নিচে যদি কি থাকে? ইমপারমেবল রক লেয়ার্স থাকে, তাহলে কি হবে? এটা ধরো চুনাপাথর, তার নিচে কি আছে? অপ্রবেশ, ধরো গ্রানাইট। তাহলে চুনাপাথরের এবং গ্রানাইটের উপরই সংযোগস্থল বরাবর কি তৈরি হবে? প্রস্রবণ তৈরি হবে। একে আমরা কি বলবো? দ্রবণজনিত প্রস্রবণ। এর আরেকটি নাম আছে ফন্টেন দ্য ভক্লুস, তাই এর নাম হলো ভক্লুসিয়ান স্প্রিং, ভক্লুসিয়ান প্রস্রবণ। ঠিক একই রকমভাবে আরেকটা বলছি, আর্টেজীয় প্রস্রবণ, যেটা এইমাত্র কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম। বলছে একটা বিশেষ ধরনের শিলার গঠন, অধবঙ্গ জাতীয় শিলার গঠন। তাহলে এই এখন আমরা আলোচনা করি, ক্লাস 11-এ আমরা ভাঁজচ্যুতি পড়েছিলাম। তাহলে ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ, দ্যাট মিনস ভাঁজযুক্ত শিলার গঠনে কি হবে? আর্টেজীয় প্রস্রবণ হবে। ফ্রান্সের আতোয়া শহরে 1750 সালে প্রথম এই ধরনের কূপের বা নলকূপের আবিষ্কার হয়েছিল। এটার একটা বিশেষত্ব কি? এই কূপ তোমাকে পাম্প করতে হবে না বা কোনো মেশিনারি ইউজ ছাড়া সহজ আপনা আপনি জল বাইরে বেরিয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কি না? অধবঙ্গ জাতীয় শিলার গঠন হতে হবে এবং এর মধ্যে কি থাকতে হবে? ইমপারমিয়েবল এবং পারমিয়েবল, অর্থাৎ প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকবে। পারমিয়েবল রক লেয়ার্সগুলো সারফেসে ওপেনিং হবে, বৃষ্টির জল তার মধ্য দিয়ে প্রবেশ করবে এবং সেই শিলাস্তরের জলতল প্রিজিমেটিক লেভেল যেটাকে আমরা বলেছিলাম, সেই লেভেলটা কি হতে হবে? ইট মাস্ট বি অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য সারফেস, অর্থাৎ সারফেসের সঙ্গে সেই লেভেলটি সমভাবে হতে হবে এবং প্রচুর হাইড্রোলিক প্রেশার, এই কন্ডিশনগুলো এখানে লাগবে। হাইড্রোলিক প্রেশার যদি না থাকে, অর্থাৎ জলের চাপ যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবে জল কি হবে না? বেরোবে না। তাহলে জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের শিলার গঠনে জল স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে এসছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, গুজরাটের বীরগাঁওতে এরকম রয়েছে আর্টেজীয় প্রস্রবণ, তামিলনাড়ুতে রয়েছে এই ধরনের প্রস্রবণ আমরা দেখতে পাই। তাদের আমরা কি বলবো? আর্টেজীয় প্রস্রবণ। এই ফ্রান্সের এই অনুকরণে আমাদের দেশেও এই ধরনের পাওয়া যায়। এছাড়াও আমরা যারা গ্রামাঞ্চলে গেছি দেখেছি টিউবওয়েলগুলোতে অনেক সময় বর্ষাকালে জলতল এতটা বেড়ে যায় যে টিউবওয়েলের মুখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা ধরে নেব সেক্ষেত্রেও হাইড্রোলিক প্রেশারের জন্য জল এমনি এমনি বেরিয়ে আসছে। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? ডিফারেন্ট টাইপস অফ স্প্রিং and spring formation of spring factors that leads to formation of different types of spring. আরেকবার বলে দিই আমি, অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, নতিঢাল প্রস্রবণ, শিল প্রস্রবণ, ডাইক প্রস্রবণ, ভক্লুসিয়ান প্রস্রবণ, চ্যুতি প্রস্রবণ, আর এখানে হচ্ছে দারণ প্রস্রবণ, গিজার এবং আর্টেজীয় প্রস্রবণ। আবার একবার বলে দিচ্ছি, অবিরাম, সবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, ভৃগুতট পাদদেশ, নতিঢাল প্রস্রবণ, ডাইক প্রস্রবণ, শিল প্রস্রবণ, চ্যুতি প্রস্রবণ, আর দারণ প্রস্রবণ, গিজার এবং আর্টেজীয় প্রস্রবণ। প্রস্রবণের অংশটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ছবি আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়। নেক্সট আমরা যে অংশে চলে যাচ্ছি সেটি হচ্ছে কার্স্ট ল্যান্ডফর্ম। এটি একটু আমাদের কাছে নতুন। কার্স্ট কথাটা হচ্ছে দ্য ভাস্ট ল্যান্ড, কার্স্ট যুগোস্লোভিয়ান, কার্স্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ কার্স্ট অঞ্চলে একটা বিশেষ ধরনের ভূমিরূপ গড়ে উঠবে বাই দ্য ওয়ার্কস অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এই কার্স্ট ল্যান্ডফর্ম হতে গেলে কি লাগবে? অর্থাৎ বিস্তীর্ণ চুনাপাথর গঠিত অঞ্চলকে আমরা কি বলবো? কার্স্ট। দ্যাট ইজ ভাস্ট ল্যান্ড, সলিউবল রকস, অর্থাৎ বিস্তীর্ণ ভূমি,
সলিউবল রক্স মানে দ্রবীভূত শিলার অবস্থান, আর ডিএসএল মানে নেচার অফ স্যাচুরেটেড রক লেয়ার্স, আর স্লো পোরোসিটি অর্থাৎ ধীরে ধীরে যেন জল প্রবেশ করে। পারমিয়েবল রক প্রবেশ্য শিলা, হাই অ্যাবাভ সি লেভেল বলছে শিলাস্তরটি খুব উঁচু হতে হবে, হাই অ্যাবাভ সি লেভেল। আর কি সাপ্লাই অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এর মধ্যে বৃষ্টির জল প্রবেশ করার মতো পরিস্থিতি থাকতে হবে। আর কি থাকতে হবে, ফোল্ড অ্যান্ড ফল্ট রক লেয়ার্স, এইমাত্র আমরা বলেছিলাম ভাঁজ বা চ্যুতি থাকতে হবে। আর স্ট্রিমস নদীর অবস্থান থাকলে ভালো হয়। তাহলে এই বিভিন্ন ধরনের এই 11টি ফ্যাক্টরস অর্থাৎ নিয়ন্ত্রক, এই নিয়ন্ত্রকগুলো কি কি আরেকবার বলে দিই আমি। বিস্তীর্ণ প্রবেশ্য শিলাস্তর, দ্রবীভূত শিলা, বিভিন্ন ধরনের সলিউবল রক্স অর্থাৎ বিভিন্ন প্রকার দ্রবীভূত শিলা, আর ডিউরেশন অফ সফট লেয়ার্স অর্থাৎ ডেন্সিটি অফ সফট লেয়ার্স, এই ডেন্সিটিটা লো ডেন্সিটি, অ্যান্ড পোরোসিটি দ্যাট মিনস স্লো পোরোসিটি। একটা উদাহরণ দিই তোমায়, ধরো বেলে পাথর, মরু অঞ্চল, মরু অঞ্চলে কী হয়, শিলা ভেঙে বালিতে পরিণত হয়। তাহলে সেখানে কি আছে, প্রচুর বালির স্তূপ। সেখানে যখন বৃষ্টির জল হচ্ছে, জল সহজেই মাটির নিচে চলে যাচ্ছে, এবং সেই জল কোথায় যাচ্ছে, খুব নিচুতেও চলে যেতে পারে, যে জল আমরা ব্যবহার নাও করতে পারি। দ্যাট ইজ স্লো পোরোসিটি, মানে কি যদি ধীরে ধীরে হয় তাহলে সেটা কি হবে, শিলার মধ্যে থাকবে, সেই জল সঞ্চিত হলে। পারমিয়েবল প্রবেশ্যতা, হাই অ্যাবাভ সি লেভেল বলছে শিলাস্তরটিকে পুরু হতে হবে অর্থাৎ উচ্চভূমি হতে হবে। অ্যাডিকুয়েট রেন, পরিমিত জল, জলটা পরিমাণ মতো হবে তবেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা কাস্ট ল্যান্ডফর্ম হবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফ্লো বলছে জল শুধু ভূ অভ্যন্তরে জমবে না, সেটা প্রবাহিত হতে হবে। আর সেটি যদি ভাঁজযুক্ত এবং কি হয়, ভাঁজ এবং চ্যুতিযুক্ত গঠন হয়। এবার দেখি আমরা এই কাস্ট অঞ্চল অথবা চুনাপাথর গঠিত অঞ্চল, বিস্তীর্ণ চুনাপাথর গঠিত অঞ্চল ভারতে আমাদের কোথায় কোথায় আছে। সহ্যাদ্রি পর্বতে আছে, একই রকমভাবে আমরা দেখতে পারি কুমায়ুন হিমালয়ের মধ্যেও আছে। আর কোথায় আছে, মেঘালয়তে আমরা জানি চেরাপুঞ্জি, যারা বেড়াতে গেছো মেঘালয় তারা দেখে এসছো। একইভাবে আমরা কি দেখব, অন্ধ্রপ্রদেশ, যেটা বিশাখাপত্তনম বেড়াতে গেলে তোমরা ওখান থেকে আরাকু ভ্যালি বা বোরাগুহালু দেখতে যাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট, বেশি দূর নয় এখান থেকে। যারা ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে ভেবেছো তাদের এখনই উচিত, যেহেতু এখন লকডাউন, এখন তোমরা যেতে পারবে না, গেলে যদি কখনো সময় হয় গিয়ে দেখে আসবে। ইটস ভেরি বিউটিফুল এবং এটা দেখা দরকার, এটা সিলেবাসের সঙ্গে তোমার রিলেটেড। একইভাবে তুমি দেখো সমুদ্র তরঙ্গ ভাইজাকে পাবে, সমুদ্র তরঙ্গের কাজ, ওই উদাহরণগুলোও আমরা ওখানে পাবো। একই রকমভাবে আমরা ভৌমজলের কাজের ফলে যে কাস্ট ল্যান্ড, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখি এগুলো কিভাবে কাস্ট ল্যান্ডফর্মে অর্থাৎ লাইমস্টোনের সঙ্গে কি প্রক্রিয়াতে ক্ষয় হয়। এটি হচ্ছে আবহবিকারের একটি প্রক্রিয়া। আবহবিকার কি প্রক্রিয়ায় করে, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। আমরা রাসায়নিক আবহবিকারের মধ্যে একটা প্রক্রিয়া জানি যে বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তার সঙ্গে CO2 মিশ্রিত হয়, অর্থাৎ এটি ট্রান্সফর্ম ইন্টু কার্বনিক অ্যাসিড, এবং সেই অ্যাসিড মিশ্রিত জল যখন চুনাপাথরের উপর এসে পড়ে, চুনাপাথরকে সহজেই সে কী করে, দ্রবীভূত করে। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ কার্বনেশন, বাংলায় বলে ওকে অঙ্গারযোজন প্রক্রিয়া। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেন্ড। এটা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চল বিস্তীর্ণ, এই বিস্তীর্ণ চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জল পড়েছে, তার ফলে কি হয়েছে, কেমিক্যালি ওয়েদার্ড বাই কার্বনেশন, আর সেই কার্বনেশনের ফলে কি হয়েছে, ওপরে লাল রঙের মাটির সৃষ্টি হয়েছে। এই ধরনের যে বিস্তীর্ণ ভূমিরূপ আমরা দেখব তাকে আমরা কি বলবো, টেরা রোসা। টেরা রোসা মিনস লাল রঙের মাটি। দেন ল্যাপিস অ্যান্ড কারেন, দ্যাট পার্টিকুলার টার্ম, যারা বাংলা ভার্সানে পড়ছে তাদের একটুখানি আমি বলি, এই শব্দগুলো কিন্তু কোনো বাংলা শব্দ নয়, এই প্রতিটি শব্দ কিন্তু তোমাকে এই টার্মই ইউজ করতে হবে, দ্যাট ইজ ইংরেজিতে শুনে রাখাটাই ভালো। ল্যাপিস ফ্রেঞ্চ, কারেন জার্মানি ল্যাঙ্গুয়েজ। বলছে যখন অধিক দ্রবীভূত হয়
তখন কি হয়, এগুলো খুব সোচালো নিডিল আকার ধারণ করে। এই নিডিল আকৃতির এই ধরনের সুচালো ভূমিরূপকে আমরা কি বলবো, ল্যাপিস ইন ফ্রান্স অ্যান্ড কারেন ইন জার্মানি। কোনো চুনাপাথর গঠিত অঞ্চলে যদি খুব উচ্চ চুনাপাথর গঠিত অঞ্চল হয়, তাহলে সেখানে বৃষ্টির জল পড়ে কি হবে, সব লাইমস্টোন সেটা সহজেই কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে, হয়ে সেখানে কি করবে, ভ্যালি টাইপ ফর্ম করবে। অ্যান্ড দ্য হার্ড লাইমস্টোন দ্যাট শুড রিমেন অ্যাজ হার্ড রকস দ্যাট ইজ রেঞ্জ লাইন। সো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা খাত, একটা উঁচু ভূমি। এই উঁচু ভূমিকে পড়বো আমরা ক্লিন্স, সি ফর ক্লিন্স অ্যান্ড জি ফর গ্রাইক্স। গ্রাইক্স মানে উপত্যকা, ক্লিন্স অ্যান্ড গ্রাইক্স এটা ফর্ম করবে। এই ক্লিন্স অ্যান্ড গ্রাইক্সগুলো দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে ভূমিরূপ তৈরি করে তাকে আমরা কি বলি, লাইমস্টোন পেভমেন্ট। সো 1, 2, 3, 4 these 4 landform features that we can found on visually surface of the limestone, অর্থাৎ these are called surface landform features। একটু প্রশ্ন বলি, চুনাপাথর গঠিত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠস্থ ভূমিরূপের বর্ণনা দাও 3 নম্বর। তাহলে কি হবে, টেরারোসা, ল্যাপিস কারেন্ট, ক্লিন্স গ্রাইক্স অ্যান্ড লাইমস্টোন পেভমেন্ট, এই 4টি। দেন ডিপ্রেশন অ্যান্ড ল্যান্ডফর্মস, 1 ইজ সিঙ্কহোল। দেখো এখানে অনেক সলিউবল হয়ে কি আকৃতির, অনেকটা পেরেকের মতো, অর্থাৎ এইভাবে জল চুইয়ে চুইয়ে গর্তের সৃষ্টি করে, এই ফানেল আকৃতির গর্তের সৃষ্টি করে, এদেরকে বলা হয় সিঙ্কহোল, সিঙ্কহোল, সিঙ্কহোল। আর এগুলো যখন বড় হয় তাকে আমরা কি বলি, সোয়ালো হোল। এই সিঙ্কহোল আমরা ইন্ডিয়ানা প্রদেশে এবং 3 লক্ষ এইরকম সিঙ্কহোল দেখা যায়। একই রকমভাবে কেন্টাকি প্রদেশে আমেরিকায় সোয়ালো হোল প্রায় 60,000 সোয়ালো হোল একত্র দেখা যায়। একইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে ক্ষয় পেয়ে দ্রবীভূত হয়ে জল ভেতরে প্রবেশ করছে এবং একটি গুহা তৈরি করেছে। একে আমরা কি বলি, যে শৃঙ্খলের মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে সেই শৃঙ্খলটিকে আমরা কি বলি, পোনর। এই একাধিক শৃঙ্খল মিলিত হয়ে অপেক্ষাকৃতভাবে বড় যে গর্তের সৃষ্টি করে তাকে আমরা বলি ডোলাইন্স। এই ডোলাইন্সগুলো তাহলে শৃঙ্খল অপেক্ষা বা সোয়ালোহোল অপেক্ষাকৃতভাবে বড়, এবং এই সোয়ালোহোল ডোলিন্সগুলো আবার পরবর্তীকালে আরও ক্ষয়প্রাপ্ত করে কি তৈরি করে, উভালা, এবং উভালার থেকে আরো বড় ভূমি তাকে আমরা কি বলবো, পোলজে। এই শৃঙ্খলগুলো দিয়ে ভূ অভ্যন্তরে অনেক সময় গুহা থেকে আমরা বাইরের ভূমিরূপ তাকে আমরা কি বলবো, কাস্ট উইন্ডো। অনেক সময় পুরো শৃঙ্খল অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে একটি কড়াই বা প্যানের মতো ভূমিরূপ সৃষ্টি করে, মানে অগভীর ভূমিরূপ, তাকে আমরা কি বলবো, সলিউশন প্যান। আর এই সলিউশন প্যানের নিম্নের দিকে যদি কঠিন শিলাস্তর হয় তাহলে সেখানে কি হবে, পরবর্তীকালে জল জমে গিয়ে একটি হ্রদ সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো, কার্স্ট লেক, মানে চুনাপাথর অঞ্চলে বা কাস্ট অঞ্চলে সৃষ্ট হ্রদ বা কাস্ট হ্রদ। একইভাবে পুরো চুনাপাথর গঠিত অঞ্চলটি যখন ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তখন আমরা একে কি বলবো, কার্স্ট প্লেন। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, সিঙ্কহোল, সোয়ালোহোল, পোনর, ডোলিন্স, ইউভালা, পোলজে, কার্স্ট উইন্ডো, সলিউশন প্যান, কার্স্ট প্লেন অ্যান্ড কার্স্ট লেক। দিজ আর অল ডিপ্রেশনাল ল্যান্ডস দ্যাট ইজ সাবসিডেন্টস অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমি ক্ষয়ের ফলে এটি সৃষ্টি হলো। এইবার আসছি আমরা ফ্লুভিও কার্স্ট ল্যান্ডফর্মস। যদি এখানে বৃষ্টির জল একটু বেশি পরিমাণে হয় তাহলে কি হবে, নদীর সৃষ্টি হবে। তো এই ক্ষুদ্র নদীগুলো প্রবাহিত হতে হতে যদি চুনাপাথর গঠিত অঞ্চলে কোনো শৃঙ্খল থাকে এবং সেখানে যদি জলের পরিমাণ কম হয় তাহলে ওই নদীটি চুনাপাথরের ওই শৃঙ্খলের মধ্য দিয়ে পুরোটি প্রবেশ করে যায়। তাহলে তার উপরের অংশটি কি হলো, নদীর গতিপথটি ওখানে এসে রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ নদীটি তার রাস্তা আর খুঁজে পায় না উপত্যকা। তাই একে আমরা কি বলবো, ব্লাইন্ড ভ্যালি। একটি শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবেশ করে ভূ অভ্যন্তর দিয়ে ওই জল অপর একটি শৃঙ্খলের মধ্য দিয়ে আবার বাইরে বেরিয়ে আসে। কিন্তু বর্ষাকাল হলে ওই জলের পরিমাণ বাড়ে, যখন উপর দিয়ে জল যায় বাকি সমান ভূ অভ্যন্তর দিয়ে জল প্রবাহিত হয়। তাহলে এই অংশটিতে আমরা কি দেখতে পাবো,
শুষ্ক সময়ে এটি কি থাকে, নদী উপত্যকাটি শুষ্ক থাকে, তাই এর নাম হবে ড্রাই ভ্যালি। কিন্তু এই নদীটি পুনরায় ভূমির উপরে চলে আসে, এবং যখন চলে আসে তাকে আমরা কি বলি, রিসার্জেন্স অফ ভ্যালি, পুনরুত্থিত উপত্যকা। এই দুটি শৃঙ্খলের মাঝে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে মাঝখানের কঠিন যে চুনাপাথর গঠিত অঞ্চল সেটি ব্রিজের আকার ধারণ করে, অর্থাৎ সেতুর আকার। তাকে আমরা কি বলবো, স্বাভাবিক সেতু। এটাকে আমরা কি বলবো, ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল ব্রিজ। একে আমরা কি বলবো, স্বাভাবিক সেতু। এই জায়গা দিয়ে মানুষের পারাপারের জন্য ব্যবহৃত হয়। একইভাবে ভৌমজলের কাজের ফলে তাহলে এইগুলি কি হলো, আমাদের গর্জ, অনেক সময় গর্জ, অন্ধ উপত্যকা, ড্রাই ভ্যালি, শুষ্ক উপত্যকা, পুনরুত্থিত উপত্যকা, স্বাভাবিক সেতু, এইগুলি হলো ফ্লুভিও কার্স্ট ল্যান্ডফর্মস। এবার আসছি আমরা অবশিষ্ট ভূমিরূপ। চুনাপাথর গঠিত অঞ্চলে প্রচুর ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে অবশিষ্ট পাহাড় থাকে তাকে আমরা কি বলি, হামস। এইগুলি কার্স্ট টাওয়ারের মতো হতে পারে এবং দীর্ঘ পথ হিসেবে ব্যবহৃত হলে তাকে কার্স্ট স্ট্রিট বলে। এবার আমরা আসছি, এ তো গেল ক্ষয়জাত ভূমিরূপ। এবার আসছি আমরা সঞ্চয়জাত ভূমিরূপ। চুনাপাথরের ক্ষয়ের ফলে যে গুহাটি সৃষ্টি হয়েছিল, যে কেভ ফর্ম করেছিল, এই কেভের উপর থেকে যদি চুনাপাথর ঝুলতে থাকে তাকে আমরা কি বলবো, স্ট্যালাকটাইট। আর নিচ থেকে যদি জমা হয় তাহলে তাকে আমরা বলবো স্ট্যালাগমাইট। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট অনেক সময় একত্রিত হয়ে স্তম্ভর আকার সৃষ্টি করে, এবং এটি যদি অন্য কোনো আকারের হয়, অনুভূমিকভাবে হয়, তাকে আমরা বলবো হেলিকটাইট। একটা ছাদ থেকে যদি তৈরি হয় তাকে আমরা বলবো হেলিকটাইট, এবং মেঝে থেকে যদি যদি তৈরি হয় তাকে বলবো আমরা হেলিকমাইট। অনেক বা গোলাকার হয় তাকে আমরা বলবো গ্লোবুলাইট, আর অনেক সময় এটি আকার করে পেটাল টাইপ, সো এটাকে আমরা বলবো অ্যান্থোডাইট। সো দিজ আর দ্য ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট। এই সমস্ত সঙ্গে আমরা কি বলি, পেলিওথেম এবং ট্র্যাভার্টাইন। এগুলো কি চলে, যে নরম চুনাপাথর এবং বিভিন্ন দ্রবীভূত পদার্থ সেটি ভূমির উপর জমে থাকে, সেগুলি যদি কিনারায় জমে তাকে আমরা বলবো রিম স্টোন, আর যদি তলদেশে থাকে তাহলে তাকে আমরা বলবো ফ্লো স্টোন। ডব্লিউ.এম. ডেভিস এদের নাম করলেন কি, আর যদি এটি পর্দার মতো ঝুলতে থাকে তাকে আমরা ড্রেপ বা কার্টেন বলবো, আর একই রকম ভাবে আমরা বলবো ড্রিপ স্টোন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ফর 2021। 21-এ যখন তোমরা পরীক্ষা দেবে তখন কিন্তু এই ভৌমজলের কার্য, কারণ এটা 2019-এ এসছে, 21-এ আবার এই টপিকস থেকে আবার প্রশ্ন আসতে পারে, ভৌমজলের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমি। আশা করি তোমরা ভৌমজলের কার্য, প্রস্রবণ সৃষ্টি, বিভিন্ন প্রকার প্রস্রবণ, কার্স্ট অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি করলাম। বইয়ের মধ্যে যাবে, প্রচুর অবজেক্টিভ প্রশ্ন হয়। তোমরা অবজেক্টিভ 35 নম্বর বড় প্রশ্ন হিসেবে ক্ষয়জাত বা ফ্যাক্টরস হিসেবেও আসতে পারে, নাম দিয়েও আসতে পারে। শর্ট কোশ্চেনের জন্য প্রতিটি অংশ তোমাদের ভালোভাবে পড়তে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আরেকবার আমি অংশগ্রহণ করছেন তাদেরকে আমার হার্দিক অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ছাত্রদের বলছি তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, আস্তে আস্তে পড়াটাও করতে থাকো।